ঘরের সুবিশাল পালঙে শুয়ে আছে 1 বছর 18 মেয়ে। জানলার ফাঁক দিয়ে স্বচ্ছ জ্যোৎস্নার আলো এসে পড়ছে মেয়েটার শরীরের ওপর। ফুটে উঠছে তার দেহের দৈহিক কারিগরি। নিঃশব্দে পা টিপে টিপে ঘরে ঢুকে এলো এক পুরুষ। বহুক্ষণ ধরে চেয়ে তাকিয়ে রইল পালঙে শয়িত মেয়েটির দিকে, যেন নিজের 2 চোখ দিয়ে শুষে নিতে চায় মেয়েটার শরীরের অন্তিম সৌন্দর্য। বিনা দ্বিধায় এসে বসল মেয়েটার পায়ের কাছে। তার হাত ছুঁয়ে গেল মেয়েটার পায়ের আঙুলগুলি। সামান্য কেঁপে উঠল মেয়েটি। ক্রমশ তার হাত বিচরণ করতে লাগলো মেয়েটার সারা শরীরে। আস্তে আস্তে হাতটা গিয়ে থামল মেয়েটার পাতলা গোলাপি ঠোঁটের ওপর। ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল মেয়েটার। তবে নিজের শরীরের ওপর এমন অবাঞ্ছিত স্পর্শে বিন্দুমাত্র ভয় পেল না সে। দুহাত দিয়ে আঁকড়ে ধরল পুরুষটিকে। মেয়েটি সাড়া পেয়ে মুখ তুলে তাকালো পুরুষটি। ঠোঁটে বাঁকা হাসি। লজ্জায় লাল হয়ে এলো মেয়েটি। কম্পিত হলো মেয়েটি। পুরুষটি চোখ দুটো যেন হেসে উঠল। আঙ্কেল, ডোন্ট বাইট, ইটস হার্টিং মি। আঙ্কেল, নো, প্লিজ। মেয়েটার মুখে বলা শব্দের সাথে দেহের কার্যকারিতার কোনো মিল নেই। অদ্ভুতভাবে সে উপভোগ করছে মানুষটার কামনা ভরা ছোঁয়াগুলো। পুরুষটির ঠোঁট জোড়া ছুঁয়ে যাচ্ছে মেয়েটির ঠোঁটে, গালে, শরীরে। হঠাৎ করে একটা সময় পর থেমে গেল পুরুষটি। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মেয়েটি। এলিয়ে দিল নিজের শরীরটা মেয়েটার পাশে। পুরুষটির এমন ব্যবহারে বিরক্ত হলো মেয়েটি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুরুষটির দিকে। চাঁদের আলোয় স্পষ্ট দৃশ্যমান 2 নারী পুরুষের নগ্ন অবয়ব। মেয়েটির চোখে পুরুষটিকে পরাজিত করার হাসি। ঘরের মধ্যে শুধু ঘন ঘন নিঃশ্বাস আর চাপা চিৎকার ভেসে যাচ্ছে। সুখের আবেশে ভেসে চলেছে 2টি শরীর। ক্রমাগত ক্ষীণ হয়ে এলো চিৎকারের শব্দ। এভাবে কতক্ষণ খেয়াল নেই দুজনেরই। হঠাৎই দরজায় টোকা পড়তেই চমকে উঠল দুজনে। আবারও দরজায় শব্দ হলো, এবার সামান্য জোরে। আনিয়া, আনিয়া। ঠেলে পুরুষটিকে নিজের শরীর থেকে আলাদা করে দ্রুত হাতে নিজের পোশাকগুলো পরে নিল মেয়েটা। দরজাটা খুলতেই সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে চমকে উঠল। কিছু বলছো আন্টি? কিছু হয়েছে? মেয়েটার সামনে দাঁড়িয়ে বছর 32-এর এক অপরূপ সুন্দরী নারী। মেয়েটিকে দেখে অস্বস্তি বোধ করল নারীটি। মেয়েটার জামা অগোছালো, ছোট গেঞ্জি কাপড়ের প্যান্ট আর পেট খোলা পাতলা ফিনফিনে একটা গেঞ্জি। অন্তর্বাসহীন জামা বুকের কাছে অনেকটাই নেমে এসেছে, ফলত ক্লিভেজ দেখা যাচ্ছে স্পষ্ট। না, কিছু না। আসলে আমার মাথাটা ধরে আছে, তোমার কাছে কি কোনো ওষুধ হবে? একবার ভ্রু কুঁচকে তাকিয়ে সামনের টেবিলের ড্রয়ার থেকে ওষুধের স্ট্রিপ এনে দিল দরজার কাছে থাকা নারীটিকে। থ্যাংক ইউ আনিয়া, এই এত রাতে তোমার ঘুম ভাঙালাম। নো প্রবলেম আন্টি। দরজা বন্ধ করে পালঙের কাছে এসে দাঁড়ালো। আশেপাশে কোথাও পুরুষটির অস্তিত্ব নেই। হঠাৎ করে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো পুরুষটি। পেছন থেকে 2 হাতে জাপটে ধরল নারীটিকে। আন্টি এসেছিল? হুম। তুমি যাও। আন্টি? না। আঙ্কেল? আজ আর না। ডোন্ট কল মি আঙ্কেল, কল মি সিদ্ধার্থ। মোচড় দিয়ে উঠল মেয়েটার শরীর। যৌন সুখে ভেসে যেতে চাইছে মেয়েটি। মেয়েটিকে সামনে ঘুরিয়ে কোলে তুলে নিল পুরুষটি। মিলনে ক্লান্ত 2টো শরীর। সিদ্ধার্থ এক হাতে জড়িয়ে আছে আনিয়ার নগ্ন শরীর। আনিয়ার আঙুলগুলো আঁকিবুকি কাটছে সিদ্ধার্থের লোমশ বুকে। বারবার লিখে চলেছে একটাই নাম, আনিয়া, আনিয়া। ভ্রু কুঁচকে একবার আনিয়ার মুখের দিকে তাকালো সিদ্ধার্থ। ঘুমিয়ে পড়ো আনিয়া, কাল আবার ক্লাস তোমার। রেডি থাকবে। তোমার আন্টিকে ডক্টর দেখিয়ে আমি তোমাকে নিয়ে কলেজে যাব। সিদ্ধার্থ? বলো আনিয়া। কিছু না, ঘুমিয়ে পড়ো। আই লাভ ইউ সিদ্ধার্থ। লাভ ইউ আনিয়া। আনিয়াকে বিছানায় শুয়ে
ওর ঠোঁট সামান্য চুষে আলতো কামড় দিয়ে উঠে এলো সিদ্ধার্থ। আর থাকলে সামলাতে পারবে না নিজেকে। মেয়েটার শরীর ওর ভেতরে আগুন ধরায়। আনিয়ার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো সেকেন্ড ফ্লোরে। এই ফ্লোরটা ওর একার সম্পূর্ণ। স্টাডি রুমে ঢুকে লক করে নিল দরজাটা। এলিয়ে দিল নিজের শরীরটা চেয়ারের ওপর। চোখটা বুজেও সিদ্ধার্থের বছর 34-এর শরীরটা হাতড়াতে লাগলো অষ্টাদশী আনিয়ার নরম শরীর। কি যে আছে মেয়েটাতে আজও বুঝে উঠতে পারল না সিদ্ধার্থ। নারীর প্রতি এমন আসক্তি তো ওর আগেও ছিল না, এমনকি নিজের স্ত্রীর প্রতিও নয়। কলকাতার নামী এক কলেজের ইংরেজি সাহিত্যের প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জি, বিবাহিত এক পুরুষ, সে কিনা ওর বয়সের তুলনায় এত ছোট একটা মেয়ের সাথে। কিন্তু সব কিছু শুরুটা তো এমন ছিল না। চোখটা বুজে চলে গেল ওর অতীতে, আজ থেকে প্রায় 20 বছর আগে স্মৃতিতে। কতই বা বয়স তখন সিদ্ধার্থের? বছর 14 পেরিয়েছে, সবে ক্লাস 8-এর মাঝামাঝি সময়। সিদ্ধার্থ সব থেকে কাছের মানুষ বলতে ওর মা। বাবা সর্বদাই ব্যস্ত মানুষ, ফ্যামিলি বিজনেস থেকে মুখ তুলতে পারেন না তিনি। বলতে গেলে সিদ্ধার্থ একদম মা নেওটা। বছর 13 ছেলেকে তখনও মা খাইয়ে দেয়। মায়ের গায়ের গন্ধ না পেলে ঘুম আসে না ওর। তবে সারাদিনের পর ওর বাবা মায়ের প্রতি যত্ন, ওর প্রতি ভালোবাসা, কোনো কিছুই নজর এড়ায়নি সিদ্ধার্থের। এমন সময় মারা গেল ওর মা। মা চলে যাওয়ার পর থেকে শুরু হলো ওর জীবনের নতুন মোড়। যে ছেলে কোনোদিন মা ছাড়া কিছু জানে না, তার কাছে সব কিছু শূন্য বলে মনে হলো। ওর বাবা যেন আরও বেশি ব্যস্ত হয়ে পড়ল নিজের ব্যবসার কাজে। সারাদিন সিদ্ধার্থের কাটে বাড়ির চাকর বাকরদের কাছে। না পারে ও আগের মতো আবদার করতে, না পারে কিছু। রাতের পর রাত ঘুম বলে কিছু থাকলো না আর। জেগে জেগে শুধু আকাশের তারা দেখত। জল জল করা তাদের মধ্যেই বোধহয় ওর মায়ের বাস। কখন যে আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে ওর চোখ দুটো ঘুমে ডুবে যেত। আস্তে আস্তে ওর বাবা ওর সাথে আগের মতো অল্প স্বল্প কথা বলতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সব কিছু। সেই দিনটার কথা আজও চোখে ভাসে সিদ্ধার্থে। স্কুল থেকে সদ্য ফিরে সোফার উপর বসেছে ও। বাড়ির সর্বক্ষণে দেখভাল করে বিধু কাকুর সদ্য ওর হাতে জুসের গ্লাসটা ধরিয়ে দিয়ে রান্নাঘরে গেছে। এমন সময় কলিং বেলের শব্দে দৌড়ে গিয়ে দরজা খোলে, এটা ভেবে যে আজ বোধহয় ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছে। দরজা খুলতেই ওর বাবাকে সামনে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছিল সিদ্ধার্থ। বাবা বলে ঝাঁপিয়ে পড়েছিল বাবার বুকে। তবে মিনিট দুয়েকের অপেক্ষা মাত্র। সিদ্ধার্থ চেয়ে দেখল ওর বাবার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে। ছিপছিপে পাতলা গড়নের মহিলাটি হাত ধরে দাঁড়িয়ে আছে ওর বাবার। মহিলাটির মাথায় লাল সিঁদুর, গলায় মালা, পরনে লাল শাড়ি, ওর বাবার হাতে ধরা মালা। বাবা হাসি মুখে বললেন, তোমার নতুন মা সিদ্ধার্থ, স্মিতা। আশা করি তুমি তোমার মায়ের মতোই নতুন মাকেও ভালোবাসবে। 2 কদম পিছিয়ে এসে একবার ওর বাবা, পরের বার ওই মহিলাটির দিকে তাকিয়েছিল শুধু। তারপরই দৌড়ে ঘরে চলে গিয়েছিল সিদ্ধার্থ। মায়ের ছবিটা বুকে জড়িয়ে শুধু চোখের জল ফেলেছিল সেদিন। না খাইয়ে কখন ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। মাথার উপর কারোর একটা হাতের স্পর্শে ঘুম ভেঙেছিল ওর। প্রথমে ভেবেছিল ওর বাবা, কিন্তু ভুল ভাঙল ওর। বিধু কাকু ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠছিল, বাবা খেয়ে নেবে চলো, দাদাবাবু আর নতুন দিদিমণি খেয়ে নিয়েছে, তুমি মুখে কিচ্ছু কাটোনি, খেয়ে নাও, এখন রাগ দেখানোর সময় নয়, না খেলে দুর্বল হয়ে পড়বে। বৌদিমণি কতটা কষ্ট পাবে ভেবে দেখেছ? অনিচ্ছা সত্ত্বেও একটু কিছু মুখে দিয়ে শুয়ে পড়েছিল ও।
পরের দিন ঘুমটা ভাঙতেই আগের দিনের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মনে হলো সব যেন চোখের ভুল, এমন কিছুই হয়নি। সব কিছু ভেবেই দৌড়ে বাবা মায়ের ঘরের দিকে গেল, কিন্তু দরজা কাছেই থমকে দাঁড়িয়ে পড়ল সিদ্ধার্থ। এমন কিছু দেখবে কল্পনাও করতে পারেনি। অদ্ভুত আওয়াজ ভেসে আসছে বাবা মায়ের ঘর থেকে, পুরুষ ও মহিলার সংমিশ্রিত চাপা চিৎকার শব্দ। দাঁড়িয়ে থাকতে থাকতে হাতের তালু ঘেমে উঠল সিদ্ধার্থের। এই ধরনের আওয়াজ ও আগেও শুনেছে। বাবা মায়ের ঘর থেকে এমনই আওয়াজ ভেসে আসতো। প্রথমে খুব রাগ হতো বাবার ওপর, বাবা কি মাকে মারে, কিন্তু জিজ্ঞেস করে উঠতে পারেনি ও। এখন যত বড় হচ্ছে, নিজের শরীরের অল্প বিস্তর পরিবর্তন, বন্ধুদের সাথে আলোচনায় সব কিছুর মধ্যে ও জেনেছে ওটা বাবা মাকে আদর করে। স্কুলে অন্যরাও তাই বলেছে। এখন ও ক্লাস 8 হবে, অনেকটাই জানে ও। ওরা বন্ধুরা তো লুকিয়ে লুকিয়ে অনেক ছবিও দেখে। এমনই এক সময় অদ্ভুতভাবে শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিল। লজ্জায় বলতে পারেনি কাউকে। তারপর ওর সব থেকে ভালো বন্ধু সুমিতকে বলায় সে বলল, এমন হয় রে বোকা, নয়তো আমরা পুরুষ কিসের। পুরুষ এই শব্দটাই ওকে আরেক ধাপ এগিয়ে দিয়েছিল। এমনকি সুমিত ওকে বলেও দিয়েছিল কি করতে হবে। তখন ক্লাস 8-এর প্রথম প্রথম বাবা মায়ের সাথে শয় না ও। ও বোঝে ও ঘুমোলে দুজনে আদর করে দুজনকে। ক্লাস 6 থেকে একা শোয় সিদ্ধার্থ। কিছুতেই ঘুম আসছিল না সেদিন। খানিক আগেই আইসক্রিমের লোভে নিচে গেছিল। বাড়ির কাজের লোক জবা পিসির ঘর পেরিয়ে সিঁড়িতে উঠে আসতে হয়। আজ জবা পিসির ঘর থেকেও সেই একই আওয়াজ পেল। দৌড়ে এসে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে ও। সুমিতের বলা কথাগুলো বেশ মনে আছে ওর। শরীরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। এখন সেই সব মাথার মধ্যে নেই ওর। ঘরের মধ্যে কী ঘটছে তা জানার নিষিদ্ধ ভাবনা জেঁকে বসল সিদ্ধার্থের মনে। সেদিনের পর থেকে মুখ বুজে সব কিছু মেনে নিয়েছিল ও। খেতে বসে একটা কথাই বলেছিল ওর বাবা, দেখো সিদ্ধার্থ, তোমাকে খুবই ভালোবাসি আমি। যথেষ্ট বড় হয়েছ, বছর 15 হতে যাবে। আজ আমার এই পদক্ষেপটা তোমার ভুল মনে হতে পারে, কিন্তু এমন একটা দিন আসবে তুমি বুঝতে পারবে এছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। আমি চাই তুমি স্মিতাকে আমার স্ত্রী রূপে মেনে নাও। একবার সম্পর্কটাকে সুযোগ দাও, দেখবে সব আগের মতোই হয়ে গেছে। না, কিছু আগের মতো হয়নি। বাবা স্মিতা আন্টি বড্ড ব্যস্ত হয়ে পড়তে লাগলো নিজেদের জীবনে, যেন ওর কোনো অস্তিত্বই নেই ওদের জীবনে। ক্রমাগত দূরে সরে আসতে লাগলো ওরা। বছর ঘুরতেই স্মিতা আন্টির কোল জুড়ে এলো ওর ভাই, আর ওর স্থান হলো হোস্টেলে। দাদু দিদা যদিও বা খেয়াল নিত, তাও বছর খানেকের মধ্যে তারাও মারা গেলেন। তখন ওর 18 বছর বয়স। বাবা নিজের বিজনেস আর স্মিতা আন্টি আর ভাইকে নিয়ে সেটেল হলো লন্ডনে। প্রথম কিছু বছর টাকা পাঠাতো আর দিনে একটা করে কল। বছর বাড়ার সাথে সাথে দূরত্ব ক্রমশ সপ্তাহ থেকে মাসে পরিণত হলো। তারপর তা এক সময় বছরে এসে দাঁড়ালো। নিজের থেকে আর সম্পর্ক রাখতো না সিদ্ধার্থ। সিদ্ধার্থ বুঝেছিল ওদের সুন্দর সাজানো সংসারে ও বড়ই বেমানান, তাই তো জোর করেনি। ঘুণ ধরা দরজার মতোই ঘুণ ধরা সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা বৃথা। মায়ের কিছু টাকা ও উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, তাই টাকার অভাব ওর হয়নি। সেই সঙ্গে টিউশনি পড়িয়ে সব খরচ চালাতো। গ্র্যাজুয়েশন মাস্টার্সের পর থেমে থাকেনি ও। এমফিল করতে করতে নেট ক্লিয়ার, শেষে পিএইচডি কমপ্লিট করতে না করতেই কলেজের প্রফেসর হিসেবে জয়েন করলো। তবে সব কিছুর মাঝে একটা জিনিসই স্পষ্ট হয়ে গেছিল ওর কাছে, শরীরই সব, শরীরের কামনাই সব। সিদ্ধার্থ, আনিয়া ঘুম থেকে ওঠেনি এখনও। আজ তো কলেজ আছে। খাবার টেবিলে বসে ফোনের দিকে তাকিয়ে বসে আছে সিদ্ধার্থ। কাল বাকি রাতটা স্টাডি রুমেই কাটিয়েছে।
এই রকম প্রায় ঘটে। কিছু সময় ও মাঝে মাঝে নিজেকে দেয়। এক নারীর মিষ্টি গলার আওয়াজে তাকিয়ে দেখল সেদিকে। দেখা মাত্রই ফোন টেবিলের ওপর রেখে দ্রুত গতিতে এসে দাঁড়ালো নারীটির সামনে। কি হয়েছে কি তমা? তোমাকে না বারণ করেছি এত কিছু রান্না করতে? তমা? তমালিকা ব্যানার্জি, সিদ্ধার্থ ব্যানার্জির স্ত্রী। প্রায় বছর দুয়েক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দুজনে। একটা বন্ধুর বার্থডে পার্টিতে গিয়ে পরিচয় দুজনের ৩ বছর আগে। সেখানেই দুজনের ভালো লাগা দুজনকে। তারপর নম্বর এক্সচেঞ্জ থেকে টুকটাক ফোনে কথা। ততদিনে সিদ্ধার্থ একটা কলেজে গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছে, আর তমালিকা একটা বড় কোম্পানির এক্সিকিউটিভ হেড। তমালিকায় ওকে প্রপোজালটা দেয়। আসলে এই বিয়ের ব্যাপারে কোনোদিনই মাথা ব্যথা ছিল না সিদ্ধার্থের, বরং একটা ভয় ছিল। তবে তমালিকার কথাতেই সাহস পায়। যদিও তমালিকার পরিবার প্রথমে রাজি ছিল না। যতই ও একজন রেপুটেড টিচার হয়ে যাক না কেন, চাল নেই, চুলো নেই, পরিবার নেই, এমন ছেলের সঙ্গে কোনো বাবা তার মেয়ের বিয়ে দেবে কেন? কিন্তু তমালিকা শক্ত হাতে হাল ধরে। ওদের কয়েক মাসের মেলামেশাতে ভালোবাসা কতখানি ছিল বলা যায় না, তবে খানিকটা। তমালিকার জেদের বশেই বিয়েটা শেষ পর্যন্ত হয়। তবে তমালিকার পরিবারের সঙ্গে এখন সিদ্ধার্থের সম্পর্ক একটু সহজ হয়েছে। সিদ্ধার্থের কথায় চোখ পাকালো তমা। আমাকে বকলে তুমি? কোথায় বকলাম? আমি কি আমার তমাকে বকতে পারি? ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। একেই কাল সারারাত তোমার স্টাডি রুমে কাটিয়েছ। এখন কি তোমার জন্য একটু ভালো কিছু রান্নাও করতে পারবো না নাকি? আচ্ছা বাবা, তোমার যা মন চাই করো। থ্যাংক ইউ মাই লাভ। এই শোনো না, আনিয়া এখনও খেতে এলো না। দাঁড়াও, ডেকে আনি। শোনো না তমা, আজ তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের। তমা এগোতে গেলেই ওর হাতটা ধরে নিল সিদ্ধার্থ। আরে প্লিজ, আজ কিছুভাবে ক্যান্সেল কর সিদ্ধার্থ। আমি আজ কিছুতেই যেতে পারবো না। অফিসে আজ যেতেই হবে, প্লিজ। কিন্তু এইভাবে আর কতদিন তমা? এদিকটা কবে ভাববে? বিরক্ত হলো তমালিকা। এক কথা ভালো লাগে না সিদ্ধার্থ, এই বিষয়ে একটু পরে ভাবি। সরি আন্টি, সরি, একটু দেরি হয়ে গেল। কথাটা বলতে বলতেই সিঁড়ি দিয়ে নিচে নামছিল আনিয়া। সিদ্ধার্থ আর তমালিকাকে একে অপরের এতটা কাছায় দেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল আনিয়া। 1 সেকেন্ডের জন্য মুখের রং উড়ে গেল। অপ্রস্তুতে পড়ে গেল সিদ্ধার্থ আর তমালিকা। এক ঝটকায় তমালিকার হাতটা ছেড়ে দিল সিদ্ধার্থ। সিদ্ধার্থের এমন ব্যবহারে একটু অবাক হলো তমালিকা। আমি হয়তো ভুল সময় এসে পড়েছি। আমি পরে আসছি আন্টি, তোমরা কথা বলে নাও। এই আনিয়া, দাঁড়াও। এসো, খেয়ে নাও আগে। কিছু ভুল সময়ে আসনি। হাত ধরে তমালিকা চেয়ারে এনে বসালো আনিয়াকে। আনিয়া পরে আছে একটা ব্ল্যাক টপ আর সঙ্গে ডেনিম স্কার্ট। চুলগুলো উঁচু পন্টেল করে বাঁধা। দূর থেকেও গায়ের হালকা সুবাস ভেসে সিদ্ধার্থের নাসারন্ধ্রে এসে প্রবেশ করল। সিদ্ধার্থ আনিয়ার দিকে এক নজর দেখেই আবারও চেয়ারে গিয়ে বসল। বরং তুমি বোঝাও তো তোমার আঙ্কেলকে। এই আঙ্কেল বলবে নাকি স্যার? সিদ্ধার্থ তো আবার রাগী টিচার তোমার। উফ, তোমাদের দেখলে আমার সেই প্রথম দিনের কনভারসেশনটাই মনে পড়ে। হা হা, শব্দ করে হাসতে থাকলো তমালিকা। এবার আনিয়ার মুখেও হাসি ফুটে উঠল। তমা, খেতে দাও, দেরি হচ্ছে। তোমাদের এই হাসি ঠাট্টা পরে করলেও হবে। সিদ্ধার্থের গলায় স্বর গম্ভীর। সাথে সাথে নিজের হাসি থামিয়ে মাথা নিচু করে নিল আনিয়া। তমালিকাও তখন হাসছে। আনিয়া একদম ভয় পাবে না তোমার আঙ্কেলকে। আসলে কি বলো তো, তোমার আঙ্কেল একটু রেগে যায় মাঝে মাঝে, শুধু বউ ছাড়া। আরে বাবা, স্যার স্যার ইমেজটা বজায় রাখতে হবে তো। বলতে বলতে তমালিকা আনিয়ার অলক্ষ্যেই সিদ্ধার্থের
গালে ঠোঁট ছোঁয়ালো। আনিয়া তখনই জুসের জগটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল, আর তখনই ওর চোখ চোখ পড়ল সিদ্ধার্থের সাথে তমালিকার। সিদ্ধার্থের গালে চুম্বনের দৃশ্যটা। হাতের মুঠো শক্ত হয়ে এলো আনিয়ার। তমা, ডোন্ট ডু দিস। আনিয়া, সামনে এসে বসো। আনিয়া। তমালিকাকে ওর অফিসে নামিয়ে দেওয়ার পর অনেকক্ষণ ধরে আনিয়াকে ডেকে চলেছে সিদ্ধার্থ। গাড়িটা এখন রাস্তার একপাশে দাঁড় করানো। এক হাতে স্টিয়ারিং ধরে অপর হাতে কপালের তর্জনী চালালো সিদ্ধার্থ। ড্রাইভিং সিট থেকে উঠে দরজাটা খুলে গাড়ি থেকে হ্যাঁচকা টেনে বের করে আনলো আনিয়াকে। সিট বেল্ট বাঁধো। এবারের কথাটাও আনিয়া কানে দিল না। সিদ্ধার্থের পাশে বসে জানলার দিকে মুখ করে বসে আছে। সিদ্ধার্থ সেদিকে নজর না দিয়ে আনিয়া সিট বেল্ট বেঁধে দিল। আনিয়া, ডোন্ট বিহেভ লাইক দিস। আনিয়া, প্লিজ স্যার, আমার ভালো লাগছে না। এবার সিদ্ধার্থ বাধ্য হলো গাড়ি থামাতে। ফিরে তাকালো আনিয়ার দিকে। তুমি তো কলেজে নেই যে স্যার বলে ডাকবে। ভুল করে যদি আপনার নাম ধরে ডেকে ফেলি, তাই এখন থেকেই অভ্যাস করছি। কি হচ্ছে কি আনিয়া, তুমি কিন্তু বড্ড চাইল্ডিশ বিহেভ করছো। ভালো লাগছে না কিন্তু আমার। হ্যাঁ, তাই তো সিদ্ধার্থ। ও সরি আঙ্কেল। না না, এবার তো কলেজে যাব, স্যার বলতে হবে। সরি স্যার, সরি। আমি তো সব সময় ভালো না লাগার কারণ হয়েই যাই সবার। চিন্তা নেই, আমি কিছুই বলবো না। আমি তো। কথাগুলো বলতে বলতে আনিয়া চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এক ঝটকায় আনিয়াকে নিজের সাথে মিশিয়ে নিল সিদ্ধার্থ। ডোন্ট ক্রাই। আমি আছি তো বেবি, এই তো তোমার কাছে আছি। সিদ্ধার্থের দরাজ বুকে ফুপিয়ে উঠল আনিয়া। সিদ্ধার্থের সাদা জামার বুকের কাজটা যে ক্রমাগত ভিজে যাচ্ছে তা অনুভব করতে পারছে। আমার কষ্ট হয় যখন আন্টি তোমাকে ছোঁয়। আমি থাকতে পারি না, বুকের ভেতরটা শত শত টুকরো হয়ে যায়। আমি জানি আন্টি তোমার স্ত্রী, তোমাকে ভালোবাসে। নিজেকে এবার আনিয়ার থেকে সরিয়ে আনলো সিদ্ধার্থ। একটা ছোট্ট দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নাসারন্ধ্র থেকে। আনিয়া, আমরা সব জেনে শুনে এগিয়েছি, আমাদের কিচ্ছু করার নেই। চলো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। চোখ মুছে আবারও উদাসীন দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে রইল আনিয়া। এর বেশি আর কোনো কথা বলার নেই সিদ্ধার্থের। একজন বিবাহিত ব্যক্তির অন্য একজন নারীর সাথে সম্পর্ক থাকাকে কি বলে? পরকীয়া? তাই নয় কি? তমালিকা থাকাকালীন আনিয়ার ওর জীবনে আসাকে কি বলবে সবাই? শারীরিক চাহিদা? কামনায় জর্জরিত এক পুরুষের আদম্য শারীরিক চাহিদা? এর বেশি আর কিছুই বা হতে পারে? মিনিট 15 পর গাড়িটা নির্দিষ্ট জায়গায় থেমে গেল। আনিয়া, নামো, কলেজ এসে গেছে। সিট বেল্টটা খুলে আনিয়া বেরিয়ে যেতে গেলে আবারও ওকে কাছে টেনে নিল সিদ্ধার্থ। মিশিয়ে নিল নিজের ঠোঁটে আনিয়ার নরম ঠোঁট। কিছুক্ষণের মধ্যে আনিয়াও মধ্যে সাড়া দিতে লাগলো সিদ্ধার্থের আদরে। আনিয়া গাড়ি থেকে নেমে যেতেই গাড়ির সিটের উপর নিজের মাথাটা হেলিয়ে দিল সিদ্ধার্থ। গাড়িটা এসে থেমেছে কলেজে ঢোকার মিনিট 5 আগে। গাড়িটা দাঁড় করাতে হয়েছে ওকে। ও বা আনিয়া কেউই চায় না কোনোভাবে কেউ জানুক আনিয়া সিদ্ধার্থ আর তমালিকার সঙ্গে থাকে। এতে সিদ্ধার্থ বা আনিয়ার প্রফেশনাল ও একাডেমিক জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই এই সিদ্ধান্ত। তমালিকারা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের মেয়ে আনিয়া। আনিয়া যখন বেশ ছোট তখনই তমালিকারা নিজেদের বাড়ি করে অন্য জায়গায় চলে যায়। সিদ্ধার্থ তমালিকার মুখেই শুনে এসেছে বরাবরই মেয়েটা চুপচাপ। বাবা মা মারা যাওয়ার পর আরও বেশি চুপ হয়ে গেছিল। সেটাও প্রায় 8 মাস আগের ঘটনা। খবরটা পেয়ে সিদ্ধার্থকে নিয়ে দৌড়ে যায় তমালিকা আনিয়াদের বাড়ি। তখনও সিদ্ধার্থ জানত না ও যেখানে যাচ্ছে সেটা ওর ছাত্রীর বাড়ি।
দুটো মৃতদেহ সামনে আনিয়াকে বসে থাকতে দেখে পা দুটো থমকে গেছিল সিদ্ধার্থের। মেয়েটা পাথরের মতো স্থির রূপটা দেখে হৃৎপিণ্ড থমকে গেছিল এক মুহূর্তের জন্য। আনিয়ার সাথে সেই 14 বছরের সিদ্ধার্থের তুলনা টেনে ফেলেছিল। চোখের সামনে ভেসে উঠেছিল নিজের অসহায়ত্ব। মনে হয়েছিল এক নিমেষে শুষে নিক মেয়েটার সমস্ত কষ্ট। কার অ্যাক্সিডেন্টে আনিয়ার বাবার মায়ের মৃত্যু। আত্মীয় স্বজন পরিজন বলতে কেউই নেই ওদের। তখনই তমালিকা ঠিক করে আনিয়াকে নিজের কাছে রাখার। এই বিষয়ে তমালিকার মা বাবা আপত্তি ছিল, তাও সে বিষয়ে তমালিকা কান দেয়নি। আর তমালিকার সেই ডিসিশনকে সিদ্ধার্থ সমর্থনও জানিয়েছিল। প্রথম প্রথম নিজেকে কুঁকড়ে রাখত আনিয়া। না খাওয়া না দাওয়া, কারুর সাথে কথা নেই। পরে মাস 2-3 যাওয়ার পর অনেকটা স্বাভাবিক হয়। ততদিনে বড্ড দুর্বল হয়ে পড়েছে সিদ্ধার্থ আনিয়ার প্রতি। একদিকে তমালিকা, অন্যদিকে আনিয়া। কেন ওর সাথেই এমন হলো? না ও তমালিকাকে ছাড়তে পারে, আর না আনিয়ার কাছে যেতে পারে। ওকে পাগলের মতো ভালোবাসে তমালিকা। নিজের ফিলিংস সম্পর্কে বরাবরই বড্ড উদাসীন ও। তাহলে কোথাও না কোথাও ও কি ভালোবাসে না তমালিকাকে? হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর। এক এক সময় মনে হয় মাস 4 আগের সেই রাতটা ওর আর আনিয়ার জীবনে না এলেই বোধহয় ভালো হতো। সিদ্ধার্থ না হয় থেকে যেত ওর প্রতি তমালিকার অন্তহীন ভালোবাসাকে নিয়ে, কিন্তু ওর আনিয়ার প্রতি অন্তহীন ভালোবাসা। ঘটনার সূত্রপাত প্রায় মাস 10 আগে। নতুন কলেজে নতুন অ্যাডমিশন। কলেজের গেটে দাঁড়িয়ে প্রচণ্ড ভয় করছে আনিয়ার। ইস, আজ ওর প্রথম দিন ক্লাসেও, তাও লেট। এর আগে একটা সপ্তাহ ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ও আসতে পারেনি। ইংলিশ ডিপার্টমেন্টটা কোথায় দাদা একটু বলবেন? 3rd ফ্লোর। 11টা থেকে ক্লাস, এখনই 11টা 5। শোনার অপেক্ষা শুধু পড়িমড়ি করে দৌড় লাগালো আনিয়া। স্যার, মে আই কাম ইন? ক্লাসের সমস্ত স্টুডেন্ট ওর দিকে মুখ তুলে তাকালো। কারুর চোখে কৌতূহল, কারুর বাঁকা হাসি। কৌতূহলের কারণ অবশ্যই আনিয়াকে দেখে, আর বাঁকা হাসির কারণটা স্পষ্ট হলো একটা গম্ভীর গলার আওয়াজে। নো, আমার ক্লাসে লেট হলে তার স্থান বাইরে হয়। আনিয়া বলার চেষ্টা করল, প্লিজ স্যার। নো, গেট আউট ফ্রম হিয়ার। মুখ না তুলেই জবাব এলো। এই একটা শব্দ যে ওর জীবন বদলে দেবে সেদিন জানতো না আনিয়া। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটা যেন ঝড়ো হাওয়া পাশ দিয়ে চলে গেল। একটা মেয়ে যে দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, দরকারই পড়ল না দেখার। না, ভয়ে লজ্জায় আনিয়া মুখ তুলতে পারেনি। মুখ নিচু করে ক্লাসের লাস্ট বেঞ্চে এসে বসলো আনিয়া। বরাবরের চুপচাপ মেয়েটা চোখ ফেটে জল আসছে। পাশ থেকে কথাগুলো কানে ভেসে এলো। কি মেয়ে বাবা, এসবির নাম শুনিসনি নাকি? যেমনি দেখতে তেমনি মেজাজ। বাপরে, আজ পর্যন্ত ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস করিনি। সময় সম্পর্কে কতটা পাংচুয়াল কোনো দিন শোনেনি নাকি? একবার এসবির নজরে পড়লে সেখান থেকে বাঁচা মুশকিল। ব্যাস, এতটুকুই কানে গেছে আনিয়ার। অন্য টিচার চলে আসায় ওদের কথাগুলো সমাপ্তি ঘটে গেল। ক্লাস শেষে পাশের মেয়েটার থেকে রুটিনও নিয়ে নিল। সপ্তাহে 6 দিন ক্লাসের প্রতিটা দিন 2টো করে ক্লাস এসবি স্যারের। হিস্ট্রি অফ লিটারেচার অ্যান্ড ফিলোসফি। এসবি স্যারের পুরো নাম কি? অদ্ভুত কৌতূহল মাথার মধ্যে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল। পাশের মেয়েটা কয়েক সেকেন্ড ওর দিকে চেয়ে বলে উঠল, ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জি। রোল নাম্বার AE 24/0015। আই সেড রোল নাম্বার 0015। আনিয়া শেঠ। আনিয়া। ইয়েস স্যার। মনটা কোথায় থাকে? এখানে পড়তে এসেছো নাকি বাইরে তাকিয়ে বসে থাকতে?
সত্যি তো, আনিয়া অন্যদিকে তাকিয়েছিল। একটা শালিক পাখি কি সুন্দর মুক্ত ডানা মেলে উড়ছে, ওই দিকে মন পড়েছিল। কখন যে ও রোলটা ডেকে উঠেছে স্যার বুঝতে পারেনি। স্ট্যান্ড আপ, আই সেড স্ট্যান্ড আপ। সাথে সাথে সারা ক্লাসে হাসি ছড়িয়ে পড়ল। আজ কলেজের দ্বিতীয় দিনে আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আনিয়া। আর হবে না স্যার, আই এম সরি। আমার দিকে তাকিয়ে কথা বলো মিস আনিয়া শেঠ। আনিয়া। থরথরিয়ে কেঁপে উঠল আনিয়া। চোখটা তুলতেই নজর আটকে গেল অফ হোয়াইট শার্ট পরিহিত মানুষটার দিকে। গায়ের ওপর নিপুণভাবে বসে আছে শার্টটা। কোনো জিম করা শরীর নয়, কিন্তু অসম্ভব সুন্দর দেহকলা। প্রতিটা মাংসপেশি সজাগ। শরীরে যে অংশে যতটা মাংসপেশির প্রয়োজন ততটাই রয়েছে। রক্তাভ সাদা গায়ের রং, ঠোঁট টুকটুকে লাল। পুরুষ মানুষ যে এমন ফর্সা হতে পারে ধারণায় বাইরেই ছিল আনিয়ার। মিস আনিয়া শেঠ, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? না, এবারও জবাব নেই। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সিদ্ধার্থ। মেয়েটা চোখে জল টলটল করছে। মেয়েটাকে যেন ছোট্ট পুতুল মনে হচ্ছে। এই প্রথম সিদ্ধার্থের কথাগুলো আটকে গেল। মেয়েটা চোখ দুটো ওকে বিদ্ধ করছে। নিজেরও ভাবনায় বিরক্ত হলো খুব। আনিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে গিয়ে বসল চেয়ারে। ক্লাসে সবাই অতশয় অবাক। এ কি রূপ এসবি স্যারের! আজ যে আনিয়া এসবি স্যারের হাত থেকে বাঁচা মুশকিল তা ধরেই নিয়েছিল সবাই, তার বদলে এ কি! এভরিওয়ান লিসন ভেরি কেয়ারফুলি। স্টুডেন্ট, আই উইল। পড়ানো শুরু করলো সিদ্ধার্থ, কিন্তু বারবার চোখটা আনিয়ার দিকে চলে যাচ্ছে। আর ততবারই বুকের মধ্যে দামামা বেজে উঠছে। ঘরে ঢুকেই জামাটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল সিদ্ধার্থ। বিরক্ত লাগছে নিজের ওপর। আজ 15টা দিন ধরে শুতে খেতে ঘুমোতে একটা মুখ চোখের সামনে ভাসছে। চলো আজ আমরা একসাথে ফ্রেশ হই। আনিয়া, আনিয়া শেঠ। খাটের উপর নিজের শরীরটা এলিয়ে দিল সিদ্ধার্থ। শরীরের প্রতিটা লোমকূপ যেন অবাধ্য আচরণ করছে ওর সাথে। কি হয়েছে সিদ্ধার্থ? এনিথিং রং? তমা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? লাইটটা জ্বালালো তমালিকা। ঘর তো অন্ধকার রাখে না সিদ্ধার্থ, তাহলে হঠাৎ কি হলো? দ্রুত পায়ে সিদ্ধার্থের দিকে এগিয়ে এলো তমালিকা। তোমার কি শরীর খারাপ করছে সিদ্ধার্থ? আবারও কি মাথা যন্ত্রণা করছে? না, এমনি শুয়ে আছি। তুমি তাড়াতাড়ি চলে এলে যে আজ? তাড়াতাড়ি? কটা বাজে দেখেছ? 7:35। কি বলছো, এত বাজে? আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছি। মৃদু হাসল তমালিকা। সিদ্ধার্থের নাক টিপে বলে উঠল, ইয়েস মাই হাবি। সাথে সাথে ওর ঠোঁট স্পর্শ করল সিদ্ধার্থের গাল। তমা, ইয়া, চলো আজ আমরা একসাথে ফ্রেশ হই। সিদ্ধার্থ, আই নিড ইউ। আই need you badly. Your body and mind are all mine. Fill me with your love. তমালিকার ঠোঁট ঘুরে বেড়াচ্ছে সিদ্ধার্থের শরীরের আনাচে কানাচে। শাওয়ার থেকে পড়া জলের রাশি নিমেষেই ভিজিয়ে দিচ্ছে দুই নরনারীর নগ্ন শরীর। সিদ্ধার্থের একসাথে ফ্রেশ হওয়ার কথাই যেন আলাদাই শিহরণ অনুভব করল তমালিকা। আজ প্রথমবার সিদ্ধার্থ মিলনের জন্য আহ্বান জানিয়েছে। এই বছর দেড়েকের বিবাহিত জীবনে সিদ্ধার্থের প্রথম আহ্বান। প্রথম থেকেই বড্ড নিয়মমাফিক ওদের কাছে আসা। সংযমের সময় সিদ্ধার্থ নিষ্প্রিয় ভাব বরাবরই কষ্ট দেয় তমালিকাকে। সিদ্ধার্থের শরীর হাতড়াতে গিয়ে তমালিকার মনে হয় যেন নিথর পাথরে মুখ ঘষছে ও। একটা পুরুষ এত অনুভূতিহীন হতে পারে কি করে? কিন্তু তমালিকাকে কেয়ার করা ও যত্ন নেওয়া, ওর সাথে সময় কাটানোর সময় সিদ্ধার্থ একটা আলাদাই মানুষ। কিন্তু রাতে বিছানায় সিদ্ধার্থের আচরণ কলের পুতুলের মতো। আজ পর্যন্ত নিজের থেকে কোনো দিনও তমালিকার কাছে আসেনি।
রিলেশনের শুরুতে সিদ্ধার্থ নিজের অতীতের প্রতিটা পৃষ্ঠা তুলে ধরেছিল তমালিকার কাছে, আর তাতেই সিদ্ধার্থকে আরও ভালোবেসে ফেলেছিল তমালিকা। ও বোঝে সিদ্ধার্থের সময় লাগবে, তবে একটা সময় পর মানুষ ক্লান্ত হয়ে যায়। তমালিকাও বড্ড ক্লান্ত আজকাল, তাই ওদের মধ্যে দূরত্ব বাড়ছে বেশ। তবে আজ সিদ্ধার্থের এই আহ্বানে শিহরিত হলো তমালিকা। সিদ্ধার্থ! অরণ্যের গহনে নিজেকে খুঁজে চলেছে সিদ্ধার্থ। ওর চোখের সামনে ভেসে উঠল আনিয়ার জল টলে মুখটা। কি ভয়ঙ্কর শিহরণ খেলে গেল সিদ্ধার্থের সারা শরীরে। হঠাৎ করে অপ্রতিরোধ্য হয়ে উঠল সিদ্ধার্থ, আর সিদ্ধার্থের একটা শরীর চায়। ওর সারা শরীরে তমালিকার বিচরণ মুহূর্তের মধ্যে উষ্ণ, তপ্ত, উন্মত্ত করে তুলল ওকে। হঠাৎ করেই নিজের সমগ্র শরীর দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল তমালিকাকে। অবাক চোখে তাকালো তমালিকা। সিদ্ধার্থের পরের আচরণগুলো আরও অবাক করল ওকে। তেমনি ভালোবাসার পরশে ছেয়ে গেল ওর নগ্ন কায়া। সিদ্ধার্থের পুরু সিক্ত ওষ্ঠ চেপে ধরেছে তমালিকার নরম ঠোঁট জোড়া। অদ্ভুতভাবে তমালিকার মধ্যে যেন আনিয়ার মুখটা দেখতে পাচ্ছে সিদ্ধার্থ, আর তাতেই বৃদ্ধি পাচ্ছে সঙ্গমের মাত্রা। সিদ্ধার্থের মুখ দিয়ে বের হয়ে এলো একটাই শব্দ, আনিয়া। কিন্তু শব্দটা সিদ্ধার্থের মনের মধ্যেই রয়ে গেল। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে সিদ্ধার্থের মধ্যে, যেটা আগে কোনো দিন হয়নি। থ্যাঙ্কস সিদ্ধার্থ। একটা ঘর থেকে বেরিয়ে এলো সিদ্ধার্থ। তমালিকা? তমালিকা এখানে কি করে এলো? ও তো জানো সিদ্ধার্থ, আজ নতুন করে তোমাকে পেলাম। ভালোবাসি তোমাকে, অনেকটা ভালোবাসি। হাতে ধরা সিগারেটটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তবুও তারা সিদ্ধার্থের ঠোঁটের ফাঁকে ধরা দেয়নি। ও ঠোঁটে ছোবে না। আনিয়া সেদিন ওর মুখে সিগারেটের গন্ধ পেয়ে দূরে সরে গিয়েছিল। আনিয়া, 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 এত কিছুর পর শুধুই আনিয়া। ওর আর তমালিকার সঙ্গমের সেই রাতের পর 2 দিন কেটে গেছে। গভীর অনুশোচনায় তীব্রভাবে দগ্ধ হচ্ছে সিদ্ধার্থ। ওর আর তমালিকার অন্তরঙ্গ মুহূর্তের সময় কিভাবে আনিয়াকে ভাবতে পারে ও? এর উত্তর খুঁজেও যেন বৃথা হয়ে যাচ্ছে সে। মাঝে একদিন কলেজে ছুটি ছিল। এই একটা দিনই যেন সিদ্ধার্থের কাছে এক জনম লাগছে। তবে আজকের দিনটা বড্ড ভাবাচ্ছে ওকে। তমালিকাকে অফিসে নামিয়ে সিদ্ধার্থের গাড়িটা এসে দাঁড়ালো কলেজের সামনে। পার্কিং লটে গাড়িটা পার্ক করার সময় একটা দৃশ্য দেখে থমকে এলো সিদ্ধার্থ। আনিয়া না, কিন্তু পাশে ছেলেটা কে? দূরে গেট পেরিয়ে কলেজে ঢুকছে আনিয়া। গায়ে গা ঠেকিয়ে ওর সাথে হেঁটে আসছে একটা ছেলে। ছেলেটা ওর ডিপার্টমেন্টেরই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কি হাসি খুশি দেখাচ্ছে আনিয়াকে। সিদ্ধার্থের নজর গেল কখন কখন ওদের দুজনের হাত ছুঁয়ে যাচ্ছে। তাতে যেন ভ্রুক্ষেপ নেই কারোরই। তীব্র জ্বলন অনুভূত হলো সিদ্ধার্থের। কোনো মতে ক্লাসগুলো করিয়েছে ও। ক্লাসে এটাও লক্ষ্য করেছে আনিয়ার পাশে বসেছে ছেলেটা। দুজনের খুনসুটিও নজর এড়ায়নি সিদ্ধার্থের। কোনো মতে ক্লাসগুলো শেষ করে বাড়ি এসেছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। না, এর একটা বিহিত দরকার। তাই ঠিক করেছে কাল না হয় তমালিকার সাথে কাছাকাছি কোথাও সময় কাটিয়ে আসবে। এই ভ্রম থেকে বেরোতেই হবে ওকে। সিদ্ধার্থ ঘুমাবে না? ঘুরে তাকাতেই সিদ্ধার্থ দেখতে পেল তমালিকাকে। লাল শাটিনের পাতলা নাইট গাউন পরেছে তমালিকা। রংটাও শরীরকে কমপ্লিমেন্ট দিচ্ছে। তমালিকার এই মোহময়ী রূপ থেকে চোখ সরাতে পারল না সিদ্ধার্থ। অচিরেই ওর ঠোঁট মিশে গেল তমালিকার ঠোঁটে। প্রথমে হকচকিয়ে গেলেও একটু পর থেকেই দীর্ঘ চুম্বনে সাড়া দিতে শুরু করলো তমালিকা। নিজের মুখটা নামিয়ে আনলো তমালিকার ক্লিভেজে। আবারও সিদ্ধার্থের চোখের সামনে ভেসে উঠল আনিয়ার আর ছেলেটার মুখটা। ওরা হাসছে সিদ্ধার্থের দিকে চেয়ে। সিদ্ধার্থকে অদ্ভুতভাবে উপেক্ষা করছে ওরা। হঠাৎই এগিয়ে এলো দুজনের
ঠোঁট জোড়া লিপ্ত হলো গভীর চুম্বনে। এরপর ছেলেটার ঠোঁট স্পর্শ করল আনিয়ার গলা। থরথরিয়ে কেঁপে উঠল আনিয়া। হঠাৎ ছিটকে গেল সিদ্ধার্থ তমালিকার থেকে। কি হয়েছে সিদ্ধার্থ? সিদ্ধার্থের শরীরের গঠন শক্ত হয়ে এলো। দিশেহারা লাগছে নিজেকে। কোথায় আনিয়া? ওর চোখের সামনে তো তমালিকা দাঁড়িয়ে। এমন ভুল কেন? দুহাতে চুল খামচে ফ্লোরের ওপর ধপ করে বসে পড়ল সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ, কি হয়েছে তোমার? ঠিক আছো? এই সিদ্ধার্থ, মাথা যন্ত্রণা করছে? আই এম ওকে তমা, বাট আই নিড সাম স্পেস। অসহায় দৃষ্টিতে তাকালো তমালিকা সিদ্ধার্থের দিকে। ওর চোখ মুখে ভয় উৎকণ্ঠা স্পষ্ট। কয়েক সেকেন্ড সিদ্ধার্থের দিকে চেয়ে রইল তমালিকা। কোনো হেলদোল নেই সিদ্ধার্থের। শূন্য চোখে তাকিয়ে আছে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল তমালিকা। তমা, ক্যান উই টক? কোনো উত্তর দিল না তমালিকা। সিদ্ধার্থের ঘর থেকে বেরিয়ে আসার পর আর কোনো কথাও হয়নি ওদের। তমালিকার মনে হলো সব যেন ছারখার হয়ে যাচ্ছে। ও তো সমস্ত রকম চেষ্টা করছে সিদ্ধার্থকে নিজের সব কিছু দিয়ে ভালোবাসার। বিছানার দুই প্রান্তে শুয়ে আছে দুজনে। নিঃশব্দে দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তমালিকার। তমা প্লিজ, আমার কথাটা শোনো। আমি সত্যি জানি না আমার কি হয়েছে, কেন এমন আচরণ করছি আমি। প্লিজ তমা, চুপ করে থেকো না। এবার শব্দ করে ফুপিয়ে উঠল তমালিকা। আজ যেটা সিদ্ধার্থ করেছে আগে কোনো দিনও করেনি ওর সাথে। বছর দেড়েক ওদের বিবাহিত জীবন। তার আগে কয়েক মাসের সম্পর্কে জড়িত ওরা। ও জানে সিদ্ধার্থ বরাবরই একটু খামখেয়ালি, একটু উদাসীন, কিন্তু সব কিছুর মাঝে ও প্রচণ্ড ভালোবাসে ওই সিদ্ধার্থকে। ও জানে সিদ্ধার্থ ওকে ভালোবাসে, কিন্তু আজ কেন মনে হলো সিদ্ধার্থ ওর থেকে দূরে চলে যাচ্ছে। তমালিকার হঠাৎ ক্রন্দনে হকচকিয়ে গেল সিদ্ধার্থ। কাছে এসে জড়িয়ে ধরল তমালিকাকে। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। তোমাকে সব সময় কষ্ট দিয়ে ফেলি, আর তুমি আমার জন্য কি না করো। আমি আর পাচ্ছি না এত চাপ নিতে। তোমার কষ্ট ব্যথা আমাকেও কষ্ট দেয়। তুমি যে আমার বড্ড মনের কাছে। মাঝে মাঝে মনে হয় আমার মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। সিদ্ধার্থের শেষ কথায় থেমে গেল তমালিকার কান্না। নাইট লাইটের অল্প আলোয় স্পষ্ট দেখা গেল ওর মুখ। আরও শক্ত হাতে জড়িয়ে ধরল ও সিদ্ধার্থকে। ওর আচরণ স্পষ্ট প্রকাশ পাচ্ছে সিদ্ধার্থকে হারিয়ে ফেলার ভয়। কোথাও যাবে না তুমি। তোমাকে ছাড়া মরে যাবে তোমার তমা। সিদ্ধার্থকে ছাড়া তমালিকার অস্তিত্ব নেই। তুমি জানো না, যেদিন প্রথম তোমায় দেখেছিলাম সেই দিনই নিজের সব কিছু মেনে নিয়েছিলাম। তোমার সুখ দুঃখ কষ্ট পুরো তুমিটাই আমার। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? কি করে বলতে পারো এমন? কি করে? সিদ্ধার্থ জানে না এর উত্তর কি হতে পারে। তমালিকার ভালোবাসা যে কি পরিমাণ তার হদিশও হয়তো নেই ওর কাছে। নিজের বুকে শক্ত করে মিলিয়ে নিল তমালিকাকে। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে তমা, কোথাও যাব না। আমি তোমার কাছেই থাকবো, আছি। আজ 3টে দিন হলো কলেজে আসছে আনিয়া, কিন্তু এসবি স্যারের ক্লাস অফ। স্যার 3 দিন কলেজ আসেননি। কোথা থেকে যেন এক রাশ মন খারাপ ঘিরে আছে ওকে। ও জানে না কেন এমন হচ্ছে। স্যার তো সবসময় ওকে বকে, তবুও কেন ওর এসবি স্যারকে দেখতে না পেয়ে মন খারাপ করছে। এই যে এখন এই মুহূর্তে ওর পাশে বসে আকাশ কথা বলে যাচ্ছে, তার হুঁশও নেই ওর। আকাশ আনিয়া স্কুল সময়ের বন্ধু। এই এই আনিয়া, উঠে দাঁড়া, ওঠ। হাতের ধাক্কায় চমকে উঠল আনিয়া। কি হয়েছে? ঠেলছিস কেন এমন? ওরে সামনে আমার, এখন না চেঁচিয়ে সামনে দেখা। কি দেখ? আর খানিক বিরক্ত মুখে সামনের দিকে তাকাতেই ভয়ে মুখ শুকিয়ে গেল আনিয়ার। মাথার উপর একটা চাটি এসে পড়ায় সব চিন্তাভাবনা জলের তোড়ে ভেসে গেল তমালিকার। এই কে? ও তুই? মারছিস কেন? তমালিকার সামনে দাঁড়িয়ে
বছর ৩২-এর এক পুরুষ, লম্বা পেশিবহুল চেহারা, চাপা গায়ের রঙের ওপর গালে চাপ দাড়ি আর উস্কো খুস্কো চুলের বাহার। তমালিকার কথায় ভ্রুক্ষেপ করল না সে। উপরন্তু আরও একটা চাটি এসে পড়ল তমালিকার মাথার ওপর। এই পেতনি, দিনেও বসে বসে তোর বরের স্বপ্ন দেখিস? তোর বর তো জ্বালায় আর বাঁচব না। এই অসভ্য হতভাগা গাধি, তোর কি? আমার বর, আমি যা খুশি করব। আর তুই তো ফাইল রেডি করছিলি, হয়ে গেল তোর কাজ? আমার নাম আদিত্য সেন। আদিও চলে, তবে তা বলে গাধি? এর চেয়ে ভালো গাধা বলতে পারতিস। তুই আমার বন্ধু নয় রে। একে তো তোর ওই মিস্টার ব্যানার্জিকে পেয়ে আমাকে ভুলে গেছিস, সব বুঝি। এটা তোকে মিস্টার ব্যানার্জি কামড় দেওয়ার ফল। অন্তত তোর গলার লালচে দাগটা তাই বলছে। তবদা খেলো তমালিকা। লজ্জায় ওর মুখ চোখ লাল হয়ে গেছে। কথাটা বুঝতেই গলায় লাল হয়ে থাকা অংশে হাত দিয়ে ঢাকা দিল। যা দেখার আমি দেখে ফেলেছি, আর লজ্জা পেতে হবে না তোকে। আমার কাছে কিসের লজ্জা? রোবট ফ্রেন্ডস এর কাছে কেউ লজ্জা পায়? এই তুই যা তো, আমাকে ডিস্টার্ব করবি না। নিজের কাজ শেষ হওয়ার আগে যদি আমার কেবিনে আসিস, খুন করে দেব তোকে। তুই যদি চাস তোর উপর আমাদের ক্রাশ খাওয়া বস কিছু জানতে না পারে। না মানে বস তো তোর দিকে না তাকিয়ে থাকতেই পারে না। বাঁচতে যদি চাস তাহলে এই শর্মাকে তোর দরকার পড়বে রে। এই যা তো তুই। আদিত্য তমালিকার স্কুল জীবনের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আদিত্যকে প্রায় ঠেলে ঠুলে ওর কেবিন থেকে বের করে নিজের কাজে মন দিল তমালিকা। কাজের ফাঁকে ফাঁকে ওর মনটা চলে যাচ্ছে বারংবার গলার ওই লালচে দাগের দিকে। 2 দিন স্বপ্নের মতো কেটেছে তমালিকার, শুধু ও আর সিদ্ধার্থ। সিদ্ধার্থ যখন বলল কোথাও থেকে ঘুরে আসবে, ও আর না করেনি। অফিসে একটা 2 দিনের ছুটির মেল করতে ওরা অ্যাপ্রুভ করে দিল। গত 2 দিনে ওরা অগণতিবার মিলিত হয়েছে। নতুন করে খুঁজে বেরিয়েছে দুজনের শরীরে আনাচে কানাচ। একবার ঘড়ির দিকে তাকালো তমালিকা। ইস, এখনো বসে আছে। বসের কাছে টাইম মতো ফাইলটা সাবমিট করতে না পারলে নির্ঘাত কপালে শনি আছে আজ। তবে আদিত্যের কথাটাও ফেলে দেওয়া যায় না। সত্যি ওদের বস বড্ড বাড়াবাড়ি করে। সব সময় কী যে ওর দিকে তাকিয়ে থাকে ভগবানই জানে। ব্যাগটা হাতড়াতেই স্কার্ফটা হাতে পেয়ে গেল। কোনো ক্রমে গলায় পেঁচিয়ে নিয়ে আবারও নিজের কাজে মন দিল তমালিকা। মিস আনিয়া শেঠ, জানতে পারি মনোযোগটা কোন দিকে আছে ঠিক? আজ 3টে দিন পর আনিয়া এসবি স্যারকে দেখছে। সঙ্গে সঙ্গে হুশ করে ওর মন খারাপগুলো জানলা দিয়ে উলে পালিয়ে গেল। যেন কত বছর পর দেখছে। অজান্তেই ওর ঠোঁটের কোণে এক রাস হাসি ফুটে উঠল। ভ্রু কুঁচকে তাকালো সিদ্ধার্থ। মিস আনিয়া শেঠ, নিশ্চয়ই আমি কোনো জোকস পড়ে শোনাচ্ছি না তোমাকে, তাই না, যে তোমার এত হাসি পাচ্ছে? আনিয়া। সিদ্ধার্থের বলা কথাগুলো কানে ঢুকছে না আনিয়ার। ও চোখ আটকে আছে এসবি স্যারের গোলাপি ঠোঁটের দিকে। কই, ও তো কোনো পুরুষের এমন ঠোঁট দেখেনি, এমন গোলাপি মোলায়েম ঠোঁট। আচ্ছা, ও কি এসবি স্যারের ঠোঁটগুলো ছুঁয়ে দেখতে পারবে? কথাগুলো ভাবতে ভাবতেই লজ্জায় লাল নীল হয়ে যেতে লাগলো আনিয়া। ক্রমাগত আনিয়ার চোখ মুখের দিকে লক্ষ্য করছে সিদ্ধার্থ। গত 3টে দিন ও আর তমালিকা সময় কাটিয়েছে একসাথে। সিদ্ধার্থ যতটা পেরেছে নিজেকে তমালিকাতে ডুবিয়ে রাখতে চেষ্টা করেছে। আনিয়ার চোখে মুখে এই রকম পরিবর্তন ওকে বড্ড ভাবাচ্ছে আজ। তার উপর ওর পাশে বসা সেই দিনের ছেলেটা আনিয়ার গায়ে কি নির্দ্বিধায় হাত দিচ্ছে। চোখ মুখ ক্রমাগত রাগে লাল হয়ে যাচ্ছে সিদ্ধার্থের। এই মুহূর্তে সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। গম্ভীর গলায় আবারও ডাকলো আনিয়াকে। আনিয়া, আনিয়া। পাশে বসে থাকা আকাশের কনুয়ের গুঁতো চিমটি সামনের আনিয়া
নাম ধরে ডাকা, কোনো কিছু আনিয়ার উপর প্রভাব ফেলতে পারছে না। নিয়া, দেখ স্যার ডাকছেন। আনিয়া শেট, গেট আউট ফ্রম মাই ক্লাস। ভয়ঙ্কর চিৎকার আনিয়া সহ গোটা ক্লাসকে চমকে দিল। এসবি স্যারকে ওরা এত রেগে যেতে কখনো দেখেনি। আনিয়া লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা নিমিষেই ছোট হয়ে গেল। সিদ্ধার্থের চোখের দিকে তাকাতে পারল না। আই সেড গেট আউট ফ্রম মাই ক্লাস। চোখ ফেটে জল আসছে আনিয়ার। কেন সব সময় এসবি স্যার ওর সঙ্গে এমন ব্যবহার করে? জানা নেই এর উত্তর। চলবে।